প্রিয় ছাত্রছাত্রীরা, ঘর্ষণ চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে তোমাদের স্বাগতম। এখানে প্রথমে আমরা ঘর্ষণের যে সূত্রাবলী, লজ অফ ফ্রিকশন, এগুলো একটু জেনে নেব। তো প্রথমেই জানতে হবে যে গতি, মানে যদি চলঘর্ষণ হয় তাহলে বস্তু কোন দিকে গতিশীল, আর যদি স্থিত ঘর্ষণ হয় বস্তু কোন দিকে গতিশীল হতে চেষ্টা করছে, সেই দিকটা ঠিক উল্টো দিকে কাজ করবে ওই স্থিত বা চলঘর্ষণ বল। তাহলে গতি বা গতির যে চেষ্টা, গতির চেষ্টা তার বিপরীত দিকে কাজ করবে আমাদের এই ঘর্ষণ বল। এবার চলে আসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই যে বস্তুটা যে তলের উপর আছে কতটা এলাকা জুড়ে আছে, কতটা এলাকা। 2D ছবিতে এই এলাকাটা জুড়ে আছে, সবুজ কালি করলাম যেটুকুন জায়গা জুড়ে। যদি ছবিটা 3D হয় তাহলে ক্ষেত্রফলটা তুমি পাবে, মানে বস্তুর নিচের যে অংশটা যেটা তলকে স্পর্শ করে আছে। বলছে এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তোমরাও খেয়াল করে থাকবে সাইকেলে ব্রেক চিপলে যে ব্রেক শুটা চেপে বসে স্টিলের রিমের ওপরে, যদি ব্রেক শুর ক্ষেত্রফল কতটুকুনি বা হয়। যদি সত্যি ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করতো তাহলে তো ব্রেক শুটাকে আমরা বড় করে নিতাম। তাহলে মাথায় রাখতে হবে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপরে? লম্ব বলের উপরে। লম্ব বলটা কি? এই যে নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবা, এই যে বস্তুটা এই তলের উপর চেপে বসেছে কেন? ওর ওজন ডাব্লুর জন্য। তার প্রতিক্রিয়ায় তলটা বস্তুর উপর যে বল প্রয়োগ করছে এন, এটাকে বলে লম্ব বল। তাহলে মাথায় রাখতে হবে লম্ব বল সবসময় যে তলের ওপর বস্তু আছে তার সঙ্গে লম্ব দিকে কাজ করে। এই লম্ব বল যদি ফিক্স থাকে তাহলে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে না। আর লম্ব বলের উপর কেমনভাবে ডিপেন্ড করে? যত লম্ব বল বেশি হবে তত এই তলটা এই তলের ওপর চেপে বসবে, তত ঘর্ষণ বল। দেখো, স্থিত ঘর্ষণের বেলায় স্থিত ঘর্ষণ বল বলবো না, ওর সীমাটা বলবো, মানে সীমাস্থ ঘর্ষণ বল। আর চলঘর্ষণের বেলায় চলঘর্ষণই বলবো, তত বেশি হবে। লম্ব বল যত বেশি, সীমাস্থ ঘর্ষণ বল বেশি, চলঘর্ষণ বল বেশি। তাহলে লম্ব বল যদি বেশি হয় তাহলে কারা বেশি হবে? সীমাস্থ বেশি হবে, সীমাস্থ ঘর্ষণ বলটা বেশি হবে। আর কে বেশি হবে? চলঘর্ষণ বল। তাহলে বুঝতেই পারলে এরা কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে? লম্ব বলের। আর স্থিত ঘর্ষণ কেন বলছি না? সীমাস্থ ঘর্ষণটাও অবশ্যই স্থিত ঘর্ষণই একরকমের। বাকি মানগুলো কেন বলছি না? কারণ বাকি মানগুলো প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করে যায়। তুমি বাইরে থেকে কত বল প্রয়োগ করেছো তার উপরে ডিপেন্ড করবে। তাহলে 3টে সূত্র শিখলাম ঘর্ষণ সম্পর্কে। একটা গতি বা গতির চেষ্টার বিপরীতে কাজ করবে, একটা ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল জুড়ে স্পর্শ করে আছে বস্তু তলের উপরে সেই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, আর লম্ব বলের উপর অবশ্যই ডিপেন্ড করে। আসলে সমানুপাত সম্পর্ক, লম্ব বল যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে আসো এই ছবিটায়। অলরেডি বর্ণনা করা হয়ে গেছে, তবু আমি আরেকবার বলছি। এদিকে বস্তুর উপর এই যে লাল রঙের বস্তুটা নীল রঙের তলের উপরে আছে, এদিকে কত বল প্রয়োগ করা হয়েছে? এফ। বস্তুর ওজন কত? ডাব্লিউ। এই বলটা বস্তু কার ওপর প্রয়োগ করছে? তলটার উপরে। তার ফলে তল একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে এন। মাথায় রাখবে এন সমান ডাব্লু হবে। এই ছবিতে এন সমান ডাব্লু হবে, সব ছবিতেই যে এন সমান ডাব্লু হবে তার কোনো মানে নেই। কখনো কখনো এনটা ডাব্লুর চেয়ে কমও হতে পারে, ডিপেন্ড করছে ছবিটা কেমন আর কি বল আছে তার উপরে। আর যেহেতু বস্তু এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, আমি চেষ্টা বলছি মানে বস্তু গতিশীল হয়নি ধরো, তাহলে ঘর্ষণ বল কোন ঘর্ষণ? এখানে সীমাস্থ ঘর্ষণ ভাবছি, মানে ম্যাক্সিমাম যে বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করতে পারেনি সেটা এফ। তার ফলে উল্টো দিকে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কোন ঘর্ষণ বল? স্থিত ঘর্ষণ কাজ করছে, যেটাকে আমরা সীমাস্থ ঘর্ষণ বলছি। তাহলে এই সীমাস্থ ঘর্ষণ আর এই এফ এরা নিশ্চয় আমরা কি দেখেছি? পরস্পর সমানুপাতিক। একটু মিস্টেক হলো, এই এফ কার সঙ্গে সমানুপাতিক? লম্ব বল এনের সঙ্গে। এবং এটা কোন ধরনের ঘর্ষণ? না স্থিত ঘর্ষণ। তাহলে আমি কি লিখতে পারছি? আমি লিখতে পারছি এফ সমানুপাতিক এন। তাহলে সমান করতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটাকে লিখলাম মিউ। খেয়াল করো মিউটাকে কীভাবে লিখছি, মিউ এন। তাহলে এখান থেকে মিউ সমান কি দাঁড়ালো? মিউ সমান এফ বাই এন। এই মিউকে বলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক।
এই মিউকে কি বলে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সমান সীমাস্ত ঘর্ষণ বাই লম্ব বল, সীমাস্ত ঘর্ষণ বাই লম্ব বল। তাহলে চলে আসি এর একক মাত্রায়। দেখো উপরেও বল নিচেও বল, তাহলে একক আর মাত্রা কী মনে হচ্ছে থাকবে? দুটো সেম জাতীয় রাশির অনুপাত তো, তাহলে এককও নেই মাত্রাও নেই। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক মাত্রা নেই, এই অবস্থায় বস্তু স্থির আছে, সেই জন্য এই ঘর্ষণ গুণাঙ্কটাকে আমরা কী নাম দিয়েছি? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার চলে আসো ডান দিকের ছবিতে। এখানে বস্তু গতিশীল, তার মানে এফটা কখনোই এফ ড্যাশের সঙ্গে সমান নেই। এখানে কিন্তু এফটা এফের সঙ্গে সমান ছিল, এখানে বাইরে থেকে যে বল প্রয়োগ করেছি তা অবশ্যই এফ ড্যাশের থেকে বেশি। এবং এফ ড্যাশটা কোন ঘর্ষণ বল? চল ঘর্ষণ বল। এটা ছিল সীমাস্ত ঘর্ষণ বল, এটা হচ্ছে চল ঘর্ষণ বল। তাহলে এখানেও এই নিয়ম অনুসারে আমি কি লিখতে পারি? ওই চল ঘর্ষণ বলটাও তো সেই লম্ব বলের সঙ্গে সমানুপাত সম্পর্ক। তাহলে সমান করতে গেলে অবশ্যই সেই ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটাকে মিউ না লিখে মিউ ড্যাশ লিখছি। তাহলে এখান থেকে কি বুঝলাম? মিউ ড্যাশ সমান কী দাঁড়ালো? একই ফর্মুলা, কিন্তু এফ না লিখে এফ ড্যাশ বাই এন। ওখানে এফ বাই এন, এখানে এফ ড্যাশ বাই এন। তাহলে একই কারণে এরও কোনো একক মাত্রা নেই, এবং এই মিউ ড্যাশকে কী বলবো? চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আশা করি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার। এবার একটা ভিন্ন বিষয়ে চলে আসো। ওই ছবিটাই যেন আমি আবার আঁকিয়েছি, নিচের বস্তুর ওজন দেখাইনি, তার উল্টো দিকে লম্ব বলটা দেখিয়েছি। তুমি ডান দিকে সর্বোচ্চ বল প্রয়োগ করেছো এফ, যার জন্য বস্তু গতিশীল হয়নি। তাহলে উল্টো দিকে কোন বল কাজ করছে? ঠিকই ধরেছ, এটা কিন্তু সীমাস্ত ঘর্ষণ বল। স্থিত বলবো না, সীমাস্ত ঘর্ষণ বলবো। তো এবার আমি কি করেছি? এই সীমাস্ত ঘর্ষণ বল আর লম্ব বলের লব্ধি বার করেছি। এই দেখো সেই লব্ধি, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সামান্তরিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র, তার কর্ণটাই লব্ধি। দেখো কিউ, এই লব্ধিটা লম্ব বলের সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, সেই অ্যাঙ্গেলটার নাম দিলাম ল্যামডা। তাহলে লম্ব বল আর সীমাস্ত ঘর্ষণ বলের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণ করেছে সেটাকে কি নাম দিলাম? ল্যামডা। এই ল্যামডাকে বলা হয় ঘর্ষণ কোণ। তাহলে ল্যামডা কী জিনিস আশা করি বুঝতে পেরেছ। ল্যামডা হলো ঘর্ষণ বল। এবার চলে আসো যে এন আর এফের ভেক্টর যোগ করে তো কিউ পেয়েছি। আমি যদি উল্টো কাজ করি, কিউকে ল্যামডা অ্যাঙ্গেলে আর তার লম্ব দিকে যদি উপাংশে ভাঙি, তাহলে কি পাবো? নিয়ম অনুসারে এদিকের উপাংশটা কী হবে? কিউ কস ল্যামডা, আর এদিকে কী হবে? কিউ সাইন ল্যামডা। তাহলে বুঝতেই পারছো, এদেরকে জুড়েই যেহেতু ওকে পেয়েছিলাম, তাহলে ওকে ভেঙে যেগুলো পাবো সেগুলো এদের সঙ্গে সমান হবে। মানে আমি লিখতে পারছি এফ সমান কিউ সাইন ল্যামডা আর এন সমান কিউ কস ল্যামডা। অলরেডি আমরা জানি মিউ সমান এফ বাই এন, তাহলে সেটা লিখি। মিউ সমান এফ বাই এন সমান, দেখো ভাগ করলে কিউ কিউ কেটে গেল, সাইন ল্যামডা বাই কস ল্যামডা মানে ট্যান ল্যামডা। তাহলে দারুণ জিনিস পেলাম কি না, মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণের ট্যানজেন্টটি হলো ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণের ট্যানজেন্টটি হলো ঘর্ষণ গুণাঙ্ক। আর একটা বিষয় পাশে চলে আসি, আমি এই ছবিটাই আবার আঁকিয়েছি, বাকি বলগুলো আঁকিনি, শুধু এই লব্ধি বলটাকে আঁকিয়েছি আর লম্ব বলটাকে আঁকিয়েছি। বুঝতেই পারছো এদিকে প্রযুক্ত বল আছে। তাই এই যে প্রযুক্ত বল এদিকে কাজ করছিল, আর এদিকে কাজ করছিল কোন বল? ঘর্ষণ বল। এই প্রযুক্ত বলকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এই সীমাস্ত ঘর্ষণটা যাবে ওদিকে, মানে ছবিটা যেন ফ্লিপ হয়ে গেল, ছিল এদিকে, ছবিটা যেন এরকম হয়ে গেল। এই সবুজ তীর চিহ্নটা এই কোণাকুনি চলে আসবে, এটা কিন্তু যেখানে ছিল সেখানেই থাকবে, কারণ ছবিটা এটা যেন ছবির অ্যাক্সিস, তার বেসিসে ছবিটা এদিকে ছিল, এদিকে চলে গেল। আবার যদি তুমি প্রযুক্ত বলটাকে খাতা বরাবর ভিতর দিকে নিয়ে যাও, তাহলে ঘর্ষণ বলটা খাতা বরাবর উপর দিকে কাজ করবে। সেক্ষেত্রে এই কিউটা কি এরাম দিকে থাকবে, এই পেনটার দিকে মোটামুটি। দেখো তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি প্রযুক্ত বলের মান না পাল্টে এই স্পর্শতল বরাবর প্রযুক্ত বলটাকে রোটেট করাই, তাহলে এনকে অ্যাক্সিস করে যেন ওই কিউটাও এরকম রোটেট করতে শুরু করবে। আমি আঁকছি, কেমন দেখাবে? কিউ যদি এনকে অ্যাক্সিস করে রোটেট করে, তাহলে দেখাবে এরকম। এই ধরনের একটা বিষয় আমরা দেখতে পাবো, কখনো কিউ এদিকে, কখনো কি এদিকে, 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 যে কোনো দিকে। এই যে একটা শঙ্কু পেলাম, এই শঙ্কুটাকে বলে ঘর্ষণ শঙ্কু। তাহলে প্রযুক্ত বলের মান না পাল্টে জাস্ট
স্পর্শতল বরাবরই অভিমুখ পাল্টাচ্ছি, সীমাস্থ ঘর্ষণও ঠিক একই মানে উল্টো দিকে ক্রিয়াশীল হচ্ছে। ফলে এই লব্ধি বলটা লম্ব বলকে অ্যাক্সিস করে কি বৃত্তাকার পথে ঘুরছে। ফলে কি তৈরি হচ্ছে? একটা শঙ্কু তৈরি হচ্ছে। এই শঙ্কুর নাম কি? ঘর্ষণ শঙ্কু। এই শঙ্কুর অর্ধশিরোকোণ এই ছবি দেখলে বুঝতে পারবে ঘর্ষণ কোণের সঙ্গে সমান। আর পুরো শীর্ষকোণ কত হবে? 2 ল্যামডা। মানে 2D ছবিতে শীর্ষকোণ 2 ল্যামডা, নাহলে শঙ্কু যেটা তৈরি করে সেটাকে কোণ না বলে ঘনকোণ বলা উচিত। সেগুলো এখন আলোচ্য বিষয় নয়। যাই হোক, ঘর্ষণ শঙ্কুর অর্ধশিরোকোণ আমরা এখানে কত বলবো না? 2 ল্যামডা। এই ভুল বললাম, শুধু ল্যামডা। আর শীর্ষকোণ কত? 2 ল্যামডা। আর যে বিন্দুতে এই শঙ্কুর শীর্ষবিন্দু যেটা, ওটাই সেই বিন্দু যে বিন্দুতে বস্তু নিচের তলকে স্পর্শ করে আছে। তাহলে আশা করি ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী বিষয়ে আমরা এবার যাব। এবার ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা নত তল। এটা অনুভূমিকের উপরে এই তলটা দেখো থিটা অ্যাঙ্গেলে আছে। এই ধরনের তলকে আমরা কী নাম দিয়েছি? নততল। তাহলে ছবিতে আমরা একটা নততল দেখতে পাচ্ছি। এই নততলের উপরে একটা বস্তুকে রাখা আছে। এইবার কি হবে না, যদি অ্যাঙ্গেলটা বেশি হয় বস্তু গতিশীল হবে। আমি একটু বাস্তবে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে বস্তু গতিশীল হচ্ছে। ধরো এই যে এই তলটার উপরে বস্তু আছে। এইবার যদি আমি এই তলটার নতি ক্রমশ বাড়াতে শুরু করি, একটা সার্টেন নতিতে গিয়ে দেখো বস্তু গতিশীল হয়ে গেল। তার মানে কি, নততলের যে নতিকোণটা বাড়াতে 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 একটা বিশেষ নতিকোণ আছে যত অবধি বস্তু গতিশীল হচ্ছে না। তারপরে নতিকোণ বাড়িয়ে দিলে পারে, এখনও দেখো গতিশীল হয়নি। তারপরে যেই বাড়াবো, এই যে এই কোণটার আগে যে কোণটা ছিল সেই কোণ অবধি বস্তু স্থির ছিল। আর যেই কোণটা তার থেকে বেশি হয়ে গেল, বস্তু কি হয়ে গেল? গতিশীল হয়ে গেল। তাহলে এই যে নততলের নতিকোণের যে সর্বোচ্চ মান, যার জন্য বস্তু নততলের উপরে স্থির থাকবে, গতিশীল হবে না, তাকেই আমরা বলি স্থিতিকোণ বা বিরাম কোণ। বিরাম কোণ বা স্থিতিকোণ। তা ধরো এই থিটাটা বিরাম কোণ। তাহলে বস্তু স্থির আছে। কেন স্থির আছে একটু ভাবি। দেখো নিচের দিকে কাজ করছে কি? বস্তুর ওজন। ওজনটাকে যদি উপাংশে ভাঙো, একটা উপাংশ পাবে এদিকে আর একটা উপাংশ পাবে এদিকে, লম্ব উপাংশে ভাঙছি। এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা। কেন বলছি এই অ্যাঙ্গেলটাকে থিটা? একটু ভেবে দেখি তো। দেখো এইটাকে একটু বাড়িয়ে দিলে বুঝতে পারবে, এটা তো লম্বালম্বি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা ফর্ম হলো, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি? এটা প্লাস এটা 90 ডিগ্রি। আবার এটা তো তলের সঙ্গে লম্ব দিকে আঁকানো হয়েছে, তাহলে এটা প্লাস এটাও 90 ডিগ্রি, এটা প্লাস এটা 90 ডিগ্রি, আবার এটা প্লাস এটাও 90 ডিগ্রি। তাহলে দুটো ক্ষেত্রে কি মাঝের অ্যাঙ্গেলটা কমন। তাহলে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, মাথায় রাখবে। তাহলে নিচের দিকে কাজ করছে ডাব্লিউ। তাহলে থিটা কোণে উপাংশটা কী হবে? আমি বলেছি কোণে কস। তাহলে থিটা কোণে ডাব্লিউর উপাংশ কী হবে? ডাব্লিউ কস থিটা। আর অন্য উপাংশটা কী হয়? এদিকে কস হয়ে গেলে ওদিকে সাইন, ডাব্লিউ সাইন থিটা। বস্তুটা তাহলে এই বলের জন্য নিচের দিকে পড়ার উপক্রম করছে, কিন্তু পড়ছে না কেন? কারণ উল্টো দিকে বাধা দিয়েছে সীমাস্থ ঘর্ষণ বল। কেন সীমাস্থ বলছি? কারণ অ্যাঙ্গেল আরেকটু বাড়ালে এই বলটা আরেকটু বাড়বে, তাহলে গতিশীল হবে। তাহলে গতিশীল হওয়ার জাস্ট আগের ঘর্ষণ, তাহলে সেটা অবশ্যই সীমাস্থ ঘর্ষণ। তাহলে এখানে এফটা কি? সীমাস্থ ঘর্ষণ। এবার যেহেতু বস্তু সামনে আছে, গতিশীল হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি ওই এন সমান কি তার উল্টো দিকে কী আছে? ডাব্লিউ কস থিটা। আর এফ সমান কি লিখতে পারছি? এফ সমান ডাব্লিউ সাইন থিটা। আবার ভাগ করি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে। তাহলে এফ বাই এন সমান কি হলো? দেখো এটা ভাগ এটা, ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে এফ বাই এন মানে তো সেই মিউ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জানি আমরা। তাহলে মিউ সমান এখানে কি পেলাম? ট্যান থিটা। আবার অলরেডি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে এখান থেকে ডিসিশানটা কী হলো? ডিসিশান হলো যে অতএব ওই ল্যামডা সমান থিটা, ল্যামডা আর থিটা পরস্পর সমান। অর্থাৎ ঘর্ষণ কোণ আর বিরাম কোণ সমান হবে। যদি না ওই বস্তু আর তল এই উপাদানগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে? ঘর্ষণ কোণ আর বিরাম কোণ সমান হবে। তাহলে আশা করি বিরাম কোণ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। এবার আর এক রকমের ঘর্ষণ নিয়ে আলোচনা করছি, সেটাকে বলছি আমরা আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ।
আবর্ত ঘর্ষণের বেলায় কি একটা বস্তু গড়িয়ে গড়িয়ে একটা তলের ওপর দিয়ে এগোচ্ছে। তোমরা চাকা দেখেছো, একটা বস্তুকে টেনে হিঁচড়ে না নিয়ে এসে চাকার উপর বসিয়ে আনলে পরে কী হয়, অনেক সহজে আসে। তাহলে বুঝতেই পারছো এই আবর্ত ঘর্ষণের মানটা কী হবে, অবশ্যই চলঘর্ষণ বলের চেয়ে অনেকটাই কম। কিন্তু আছে, একটা বস্তুকে চাকার উপর বসিয়ে ঠেলে দিলে সারা জীবন চলবে না, থেমে যাবে, তার মানে তার বিরুদ্ধেও বাধা আছে, অর্থাৎ অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করছে, সেটাকে আমরা আবর্ত ঘর্ষণ বল বলছি। এটা কেন আসে দেখো, সেই যে নিচের তলটার ধরো উপরি অংশ এরকম বক্র, তার উপরে যে বস্তু বসেছে তার তলও বক্র, তাহলে বক্র যেই বস্তুটা এর উপর চেপে বসলো বক্রতার মধ্যে বক্রতা ঢুকে গেল। এবার এগোতে গিয়ে কি বাধা পাচ্ছে, যেদিকেই এগোতে যাও বাধা পাচ্ছে, কিন্তু ঘুরে গেলে পারে তো বক্রতা থেকে বক্রতা এরকম ঘুরে গিয়ে বেরিয়ে চলে আসবে, বক্রতা থেকে বক্রতা ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে তো এই বাধাটা আসছে না। তাহলে এখানে কি বাধা আসছে? আসলে যদি তোমরা খুব ডিটেল চিত্রটা দেখো তাহলে কি দেখবে, যেই বস্তুটা এর উপর চেপে বসছে ওজনের জন্য এই জায়গাটা কিন্তু একটু ফ্ল্যাট হয়ে গেছে, বস্তুর পারফেক্ট সার্কেল নেই, খেয়াল করো। আর নিচের তলটাও একটু বিকৃত হয়ে গিয়ে সামনেটা একটু উঁচু হয়ে যাবে, যতটা দেখছো ততটা হয়তো চোখে খালি চোখে দেখা যাবে না, কিন্তু কিছুটা বিকৃত হবেই। কাদার ওপর সাইকেল চালিয়ে থেমে গিয়ে চাকাটা টায়ারটা তুলে নিবা, মানে চাকাটা তুলে নিয়ে দেখবা সামনেকার কাদাটা এরকম উঁচু হয়ে আছে, বা বালির মধ্যে চালালে এটা হবে, কাদার মধ্যে না চালিয়ে বালিতে চালানোই ভালো। খারাপ যুক্তি দিচ্ছিলাম, যাই হোক, বালিতে চালিও। তাহলে এই যে রাস্তা বিকৃত হয়ে গেল, বস্তু বিকৃত হয়ে গেল, তার মানে কি বস্তুর সামনে যেন ছোট্ট একটা বাম্পার তৈরি হয়েছে। রাস্তায় বাম্পার নিশ্চয়ই দেখেছো, সেটাকে পার করতে গিয়ে অসুবিধা হয় কি না? অত বড় বাম্পার নয়, এটা ক্ষুদ্র বাম্পার। চাকাটা যখন ঘুরছে এদিকে যখন এগোচ্ছে তখন প্রতি মুহূর্তে এই উচ্চতাটাকে পার করে করে এগোতে হচ্ছে, ফলে একটা বাধা বল কাজ করছে। এই বাধাটাই কিন্তু আবর্ত ঘর্ষণের উৎস। তাহলে আশা করি আবর্ত ঘর্ষণ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হলো। তো শোনো, যেটা আমি বলছি, আমি বেসিক আইডিয়া দিলাম ঘর্ষণ বল সম্পর্কে। বইটা শুরু থেকে শেষ অবধি থ্রু আউট পড়তে হবে, তার সাথে সাথে যে ম্যাথগুলো আছে প্রচুর ম্যাথ করতে হবে, বাদ দিলে চলবে না, সব রকম টাইপের ম্যাথ প্র্যাকটিস করে নিতে হবে, তবে কার কমপ্লিট আইডিয়া হবে। আজকে এখানেই শেষ করছি, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই, এবং নেক্সট ভিডিওর আগে ভালো করে পড়ে নেবে এই পুরো চ্যাপ্টারটা।